বাংলাদেশের আকাশে কালো মেঘ, সেনা ছাউনি থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানেই কেমন একটা গুমোট অবস্থা। পদ্মার আড়ালে কিংবা আমাদের চোখের সামনে কি ঘটছে। সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও বলা হচ্ছে তিনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। কিন্তু আসল ঘটনা নিয়ে আমি আগেই আপনাদের বলেছি, চুপ্পুকে সরিয়ে দেওয়ার পরে তারেক রহমানের জন্য রাজনৈতিক পরিস্থিতি কি ভালো হলো নাকি তার ঝুঁকি আরো বাড়লো, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে রাষ্ট্রপতিকে সরানোর পরে নেক্সট টার্গেট হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান, অর্থাৎ জেনারেল ওয়াকার খানকে তার মেয়াদ পূর্ণ করতে নাও দেওয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23শে জুন তার মেয়াদ শেষ হবার কথা, কিন্তু সেই পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে নৌবাহিনী প্রধান, তাকে ওয়াদা করা হয়েছিল যে আগস্টের রেজিম চেঞ্জ সাকসেসফুল হলে তাকে 1 বছর এক্সটেনশন দেওয়া হবে, তাকে দেওয়া হয়নি। সর্বতই নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, 3 প্রধানেরই তখন একটা প্রত্যাশা ছিল যে রেজিম চেঞ্জের পরে তারা কিছু না কিছু পাবে এবং মিনিমাম 1 বছর এক্সটেনশন, এই প্রমিসটা কিন্তু তাদের কাছে করা হয়েছিল। কিন্তু 1 বছর এক্সটেনশন তো হয়নি। এখন পুরো মেয়াদ কমপ্লিট করা যাবে কিনা সেটা নিয়েই টেনশন। এবং মেয়াদ পূর্ণ করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান কিন্তু ব্যাপক চেষ্টা করছেন। তার একটা স্বপ্ন বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্কের একটা মিলিটারি প্যাক্ট তৈরি করে দিয়ে যাওয়া, এবং স্বভাবতই 1 বছর এক্সটেনশন তিনিও চান। 2025 সালের 7ই জানুয়ারি বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন এবং 8ই জানুয়ারি তিনি লন্ডন পৌঁছেছিলেন। তার ঢাকা ত্যাগের প্রাককালে 2রা জানুয়ারি সস্ত্রীক জেনারেল ওয়াকার খান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন এবং প্রায় 40 মিনিট সময় কাটিয়েছিলেন। এই সময়ে জেনারেল ওয়াকার খান টেলিফোনে তারেক রহমানের সাথে কথা বলেছিলেন এবং তখন খালেদা জিয়া তারেক রহমানকে বলেছিলেন যে ওয়াকার খুব ভালো ছেলে, ওয়াকারকে যেন সে দেখে রাখে এবং ওয়াকার তাদের পক্ষে অনেক সাপোর্টিং কাজ করছে। কিন্তু আজ খালেদা জিয়া নেই, তিনি মারা গেছেন। তার ছেলে তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু তারেক রহমান কেন জানি জেনারেল ওয়াকারকে মায়ের কথা অনুযায়ী দেখে রাখছেন না। একটা ছবি খুব ভাইরাল হয়েছে, বর্তমানে আর্মিদের প্রমোশন বোর্ডের মিটিং চলছে, তো ছবিতে তারেক রহমানের পাশে জেনারেল ওয়াকার দাঁড়িয়ে আছেন এবং যারা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেন তারা অনেকেই জানতে চেয়েছেন বা যে ভঙ্গিমায় জেনারেল ওয়াকার দাঁড়িয়েছিলেন সেটি আসলে কি প্রকাশ করে। আর্মির ভেতরে কি কোনো অসন্তোষ দানা বাঁধছে? রাষ্ট্রপতির চলে যাওয়াটাকে আর্মি কেমন ভাবে নিয়েছে? এর ইম্প্যাক্ট বা এর কনসিকুয়েন্স হিসেবে আর্মিতে কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে কি আর্মির ভেতরে আলোচনা চলছে? সবকিছু মিলিয়ে জেনারেল ওয়াকার এক ধরনের বলা যায় বিষণ্ণতায় ভুগছেন, অনিশ্চয়তায় ভুগছেন তার ক্যারিয়ার, তার বাকি টেনিউরটা নিয়ে। তিনি তুরস্কের সাথে যে প্যাকটা করতে চাচ্ছেন, আবার জেনারেল ওয়াকার কিন্তু দিনের শেষে ডিপ স্টেটের লোক। তারেক রহমান কার লোক? তারেক রহমানকে ক্ষমতা এনেছে মূলত ভারত, আমেরিকার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। শুধু ভারত নয়, যদি আরো স্পেসিফিক্যালি বলি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, এটি তারই উদ্যোগ ছিল। জামাত ঠেকানোর জন্য তারেক রহমানকে তারা সেই মুহূর্তে উত্তম বিকল্প মনে করেছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারেক রহমান কিন্তু ভারতের সেই আস্থার প্রতিদান দেননি। ভারতের অনেকেই মনে করেন যে এই তারেক রহমানের যে ভারতের প্রতি অ্যাটিটিউড, তার দ্বারা ভারত ইজ ফিলিং এক্সপ্লয়েটেড। ভারত মনে করছে যে তারেক রহমান তাদের সাথে সঠিক আচরণটা করেনি। এখন সেপ্টেম্বরে ভারতে ব্রিক্স এর মিটিং এবং সেই মিটিং এ তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা যায় তারেক রহমান ব্রিক্স এর মিটিং এ ভারতে যায় কিনা। যদিও এই ব্রিক্স এর আগেই নরেন্দ্র মোদীর সরকারকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। যখন নরেন্দ্র মোদীর এই কথা বলছি, এবং আমি যে ভারতের যে আন্দোলনটা হলো ককরোচ জনতা পার্টির, একটা মজার ঘটনা হচ্ছে। পরশুদিন পাঞ্জাবে একটা পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এবং দিল্লিতে যে আন্দোলনটা হয়েছিল সেটা এই পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়েই। তো এখন পাঞ্জাবে যখন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে,
তো পাঞ্জাবের ক্ষমতায় বর্তমান যে মুখ্যমন্ত্রী তিনি আম আদমি পার্টির, তিনি একসময় কৌতুক অভিনেতা ছিলেন। তো তিনি এখন এই পাঞ্জাবের এই মুখ্যমন্ত্রী। তো এখন স্বভাবত একটি আন্দোলন দানা বাঁধবার কথা, কিন্তু পাঞ্জাবে আম আদমি পার্টি বলছে না, এই ধরনের আন্দোলন করা যাবে না। ভারতের কেন্দ্রে দিল্লিতে তারা আন্দোলন করবে, কিন্তু নিজেদের ঘরে যখন একই সমস্যা, যে অভিযোগে তারা এখন অভিযুক্ত, সেখানে কিন্তু এখন আন্দোলন হচ্ছে না। তার মানে আম আদমি পার্টি অনেকে মিলে ভারতে যে আন্দোলনটি করেছিল ককরোচদের সামনে রেখে, সেই আন্দোলনটা আসলে যে যে দাবির কথা বলেছে সেটা না, এর অনেক গভীরে এর শেকড় প্রথিত ছিল। যাই হোক, তারেক রহমান ভারতের সাথে কথা রাখছে না, তারেক রহমান ওয়াকারের সাথে কথা রাখছে না, তারেক রহমান আমেরিকার সাথে কথা রাখছে না। সেটা আবার বলা যায় তাদের অতিরিক্ত চীন প্রীতি। এবং এই যে সার্জিও গোর আসবেন, সার্জিও গোর এসে তিনি আবার রোহিঙ্গাদের সাথে মিটিং করবেন। আজ সকালেও বাংলাদেশ মিয়ানমার যে সীমান্ত, সেখানে আরাকান আর্মির উপরে ব্যাপক আক্রমণ হয়েছে। মিয়ানমারের জান্তা সরকার ব্যাপক বোমবিং করেছে আজকে সকালেও। অর্থাৎ আরাকান আর্মির উপরে কিন্তু একের পর এক আক্রমণ চলছেই। এদিকে ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হবার আকাঙ্ক্ষা এখনো ত্যাগ করেননি। তিনি তার মার্কিন প্রভুদের কাছে তারেক রহমানের বিরুদ্ধে নালিশ করেছেন, কারণ তারেক রহমান তাকে কথা দিয়েছিল তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এবং ইউনূস যদি শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকে তাহলে তাকে রাষ্ট্রপতি করা হবে। কিন্তু এখন তারেক রহমান ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার মতো ভরসা পাচ্ছেন না। ডক্টর ইউনূস এখনো খুব চেষ্টা করছে, যদিও তার প্রাক্তন প্রেস সচিব ডাস্টবিন শফিককে দিয়ে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে চান না। এটি অসত্য তথ্য। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার জন্য বিশ্বের নানান প্রভাবশালী ব্যক্তি দিয়ে তারেক রহমানের উপরে প্রভাব খাটিয়ে যাচ্ছে। অর্থাৎ তারেক রহমান ডক্টর ইউনূসের সাথেও কথা রাখে। তারেক রহমান তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র জামাতের সাথেও কথা রাখছে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠছে। এ কারণে জামাত এনসিপির যে দুই দলের যে জোটটা, তারা কিন্তু সরকারকে আক্রমণাত্মক ভাষায় বিভিন্ন কথা বলছে এবং এর মধ্যে বিভিন্ন জায়গায় বোম ফুটছে। মেট্রো রেলের নিচে বোম পাওয়া গেছে, উত্তরায় বোম ফুটছে। অর্থাৎ পরিস্থিতি ঘোলাটে হবার লক্ষণ দেখা যাচ্ছে। এই অবস্থায় সার্জিও গোর আসবে 29শে জুলাই। সেটি নিয়েও তারেক রহমান সরকার এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, কিভাবে সার্জিও গোরকে তারা মোকাবেলা করবেন। কারণ ইতিমধ্যেই চাউর হয়ে আছে যে চীন প্রশ্নেই মূলত আক্রমণটা হবে। রোহিঙ্গাদের সাথেও সার্জিও গোরের কিছু আলোচনা আছে। অর্থাৎ মিয়ানমার সংক্রান্ত ওই করিডোর এ বিষয়েও সার্জিও গোর প্রেশার ক্রিয়েট করবেন, যেটা আমি আগেই বলেছি। এবং এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকার কি করবেন, তার উপরে ডিপ স্টেটের কোনো নির্দেশ আসবে কিনা সেটাও কিন্তু ভেবে দেখতে হবে। অর্থাৎ আগামী দিনগুলোতে রাজনীতির মাঠ আবার গরম হয়ে যেতে পারে। ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর 30শে জুলাই ঢাকায় আসবেন 2 দিনের সফরে। এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এই ভিজিট সম্পর্কে মূল যে জিনিসগুলো সবার জানা দরকার সেটা নিয়ে এই বক্তব্যটা দিচ্ছি। প্রথমে দেখি আমরা যে সার্জিও গোরটা কে। সার্জিও গোর 1986 সালে জন্মগ্রহণ করেন উজবেকিস্তানের টাশকেন্টে। দেখা যাচ্ছে যে উনি আসলে মূলত রাশিয়ান ডিসেন্ট একজন মানুষ, অর্থাৎ ওনার ফোরফাদাররা রাশিয়ান ছিলেন। অরিজিনাল হলো রাশিয়া, জন্ম উজবেকিস্তানে, তারপর বোঝা যাচ্ছেন মাইগ্রেন্ট, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এই 40 বছর বয়সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ মানুষ হতে পেরেছেন। এতেই বোঝা যায় যে সার্জিও গোর একজন কামিল মানুষ, দক্ষ মানুষ। তিনি রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন। পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, তার সাথে তার গভীর সম্পর্ক হয়। ট্রাম্পের সেকেন্ড ইয়ারে যে ইলেকশন, সেখানে যে খরচপত্র যেখানে হতো সেটাতে তিনি কন্ট্রিবিউট করেছেন। এবং গোর সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে গেছেন ট্রাম্পের কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে যে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং তার সাথে মিলে এই সার্জিও গোর তারা একটা পাবলিশিং হাউস খুলেছেন। সেই পাবলিশিং হাউসে ডোনাল্ড ট্রাম্পের একটা বই তারা বাইর করেন, জার্নি টুগেদার। এই বইটা ইউএসএ তে বেস্ট সেলার হয়, ডোনাল্ড ট্রাম্পকে পরিচিতি দেয়। এই জার্নি টুগেদার মানে একত্রে ভ্রমণ আর কি জীবনে। উনি ওনার রাজনীতি যে রিপাবলিকান পার্টিতে ওনার যে ঘনিষ্ঠ সহচররা আছে তাদের সাথে উনি যে জার্নিটা করেছেন, এবং ওনার যে মাগা মেক আমেরিকা গ্রেট এগেইন, যেখান থেকে আমাদের তারেক রহমান সাহেব নিয়েছেন যে বাংলাদেশ ফার্স্ট, এই মেক আমেরিকা গ্রেট এগেইন যে মুভমেন্ট যা তিনি শুরু করেছেন, তার একজন সঙ্গী হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গী হলো এই সার্জিও গোর। এবং সার্জিও গোর আর ডোনাল্ড ট্রাম্পের ছেলে মিলে যে পাবলিশিং হাউস করেছেন, সেখানে বই তারা বের করেছে। বইগুলো তারা কমার্শিয়ালি সাকসেসফুল করেছে।
এই হলো সার্জিও গোরের মোটামুটি পলিটিক্যাল পার্সোনাল ক্যারিয়ার। গোর নিজেরও ব্যবসা বাণিজ্য ছিল, উনি একজন মিলিয়নিয়ার। ফলে ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হওয়ার পেছনে গোর অল্প বয়সে অনেক সাকসেস দেখিয়েছেন, বিশেষ করে ট্রাম্প সাহেবের বইয়ের প্রচারে এবং প্রকাশনে। সুতরাং সার্জিও গোরকে আমরা খুবই ইম্পর্টেন্ট মানুষ হিসেবে ধরে নিতে পারি। আর ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ইয়াং ম্যানদের সাথে ওই ইয়াং ম্যানদের নিযুক্ত করতে খুব পছন্দ করেন। আমরা দেখেছি যে ইরান বা মধ্যপ্রাচ্যে যে কোনো আলোচনায় ট্রাম্পের প্রফেশনাল কূটনীতিকদের চেয়েও তার বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের হাজব্যান্ড, সে খুব কুশনার, জেরার্ড কুশনার, একজন ইহুদি, এবং সে খুব সেখানে সেই আলোচনাগুলোতে থাকে এবং প্রাধান্য বিস্তার করে। তাছাড়া আমরা যদি ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি অফ স্টেট, এরকম আরো অনেককে দেখি, এরা সবাই অনেকে কিন্তু ওনার অ্যাডমিনিস্ট্রেশনে অনেক ইয়াং পিপল আছে। আমি মনে করি যে ধরনের ইয়াং পিপল নিয়োগে সুবিধা অসুবিধা দুটোই আছে। এইটা আজকে ওই দিকটা বলবো না, অতীতে বলেছি যে অসুবিধাটা কি, আজকে সুবিধাটাই বলি। এবং সুবিধা যেমন আছে, প্রতিপক্ষ যারা মানে এই ধরেন সার্জিও গোরের সাথে যারা আলোচনা করবেন, তাদেরও কিন্তু একটা বড় ধরনের সুযোগ আছে। সার্জিও গোরকে যদি তারা চিন্তায় ভাবনায় একীভূত হয়ে কিছু বোঝাতে পারেন, ট্রাম্প নিশ্চিতভাবে সেটা গ্রহণ করবেন। এবং এই জন্য এই ধরনের মানুষদের সাথে কূটনীতি করতে হলে আগে তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হয় এবং সাইকোলজিটা বুঝতে হয়। আপনি যত বেশি একজন মানুষকে চিনবেন, তত ভালো তার সাথে আপনি কূটনীতি করতে পারবেন। এটা নিয়ে আর একটু পরে আরো বলবো। তবে এখন যে প্রশ্নটা নিয়ে যায়, তাহলে সার্জিও গোর ঢাকায় কেন আসছেন? সার্জিও গোরকে তো প্রেসিডেন্ট ট্রাম্প শুধু ভারতের রাষ্ট্রদূত নিয়োগ করেন, উনি গত বছর এসেছেন, গত এক বছরও বোধ হয় না উনি রাষ্ট্রদূত হিসেবে জয়েন করেছেন, কিন্তু তাকে আবার একটা স্পেশাল এনভয় করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেটা কি সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়াতে তিনি ট্রাম্পের বিশেষ দূত। সেই ক্ষমতা বলেও তিনি কিন্তু বাংলাদেশে আসতে পারেন, এটা একটা দিক। আর কি বিশেষত্ব থাকতে পারে সেটা বলছি। বা প্রেসিডেন্ট ট্রাম্প এটা একটু নতুন কিনা জানি না, আগে এরকম তো দেখিনি। উনি যে টার্কিতে ওনার যে রাষ্ট্রদূত, তারও এরকম একটা দায়িত্ব আছে, সিরিয়া টিরিয়া আরো একজন রাষ্ট্রদূতের, অর্থাৎ তিনি 2-3 জন রাষ্ট্রদূতকে এখন স্পেশাল এনভয় করেছেন। কিন্তু ইউনাইটেড স্টেটস এটা সবসময় করে। আগে আমরা দেখেছি যে যখন হিলারি ক্লিন্টন সেক্রেটারি অফ স্টেট ছিল বা বারাক ওবামা, তার আগে প্রায় সব প্রেসিডেন্টের আমলেই মার্কিন যুক্তরাষ্ট্রের এইসব বিশেষ দূত থাকে। আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত, ইরাক বিষয়ক বিশেষ দূত, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত, বলকান বিষয়ক বিশেষ দূত, এরকম অনেক বিখ্যাত রাষ্ট্রদূতদের আগে সরকারগুলো, রাষ্ট্রদূত মানে ক্যারিয়ার, মোস্টলি তারা কিন্তু ক্যারিয়ার ডিপ্লোমেট ছিল। এই যে সার্জিও গোরের মতো এরকম মানে নন ক্যারিয়ার, নন প্রফেশনাল ডিপ্লোমেট আগে এরকম নিয়োগ করা হতো না। তার মানে হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প একে তো উনি নানানভাবে একটু ডিফারেন্ট, আবার বোঝা যাচ্ছে যে ক্যারিয়ার ডিপ্লোমেটদের উপর ওনার খুব একটা আস্থা নাই আসলে। কারণ ইরান সহ বড় যত ধরনের আলোচনা হয়, সেখানে ক্যারিয়ার ডিপ্লোমেটরা হয়তো থাকে, কিন্তু ফোর ফ্রন্টে ওই ভাইস প্রেসিডেন্ট আর জেরার্ড কুশনারকেই দেখা যায়। আর সেই বিশেষ দূত হিসাবে তিনি আসতে পারেন। এখন সেই বিশেষ দূত হিসাবে আসার ক্ষেত্রে এজেন্ডা কি থাকতে পারে, অনেক ধরনের স্পেকুলেশন হচ্ছে। একটা হলো যে আমাদেরকে দেখতে হবে যে ব্রেন্ট ক্রিস্টেনসেন, যে আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে প্রেসিডেন্ট ট্রাম্পের, যার সম্পর্কে তিনি তারেক রহমানকে চিঠি লিখে বলেছিলেন, তারেক রহমানকে সম্ভবত বা ইউনুসকে, যে ইনি আমার খুব বিশ্বস্ত, আপনার যা যা লাগে এই ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বলবেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন আবার মার্কিন ফরেন সার্ভিসের একজন নিয়মিত অফিসার, উনি ঢাকায় এর আগে চাকরি করেছেন, অফিসার বা এরকম। তারপরে আবার তিনি রাষ্ট্রদূত হয়ে এসেছেন এবং তারও ক্যারিয়ার খুব বেশি পুরনো নয় মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে চিন্তা করলে। ধারণা করি ব্রেন্ট ক্রিস্টেনসেনের বয়স আমাদের চেয়েও কম হবে, অর্থাৎ আমার চেয়ে কম হবে। এবং ক্রিস্টেনসেনকে আমরা দেখলাম যে তারেক রহমান যখন চীন সফরে যান, তার আগে খলিল সাহেব যখন যাবেন, তার আগে খলিল সাহেবের অফিস থেকে বের হয়ে খুব উত্তেজিত কথাবার্তা বলেছিলেন, যেখানে খুব বিখ্যাত হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে কেউ হারে না, খেলা সম্পর্কে এবং রাজনীতি সম্পর্কে খুব চৌকস কথাটা। কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা ছিল অত্যন্ত ফ্রাস্ট্রেটেড। এবং সাধারণত দক্ষ রাষ্ট্রদূতরা জনসমক্ষে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা ফ্রাস্ট্রেশন প্রকাশ করেন না, যথেষ্ট দক্ষ হলে করেন না, অথবা যাদের কাছে করছেন তাদেরকে তেমন পাত্তা না দিলে। অর্থাৎ আপনি যদি এটা আরো একটু ইম্পর্টেন্ট আর একটু দেখি, আবার সম্প্রতি আমরা ব্রেন্ট ক্রিস্টেনসেনকে দেখলাম যে এনসিপি সন্ত্রাসীদের সাথে বৈঠক করছেন, সেখানে তিনি তাদেরকে এই যে তাদের যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুসকে দিয়ে যে গোলামির চুক্তি করিয়ে ফেললো, সেটা সম্পর্কে তাদেরকে ট্রেনিং দিচ্ছেন। এখন ব্রেন্ট ক্রিস্টেনসেন দেখবেন রাষ্ট্রদূতদের যেগুলো থাকে সাধারণত, এটা একটা গুরুত্বপূর্ণ না, তবুও বলি, একজন প্রফেশনাল ডিপ্লোমেট কিন্তু অনেক কিছু সম্পর্কে তাকে শেখানো হয়, তার পোশাক সম্পর্কে শেখানো হয়, কিভাবে কি করবে না করবে, অনেক কিছু তো শেখানো হয়। তা কিভাবে খাবে, অবশ্য খাবে এটা তো এটা বাঙালিদেরকে শেখাতে হয়। ইউরোপ আমেরিকা বা এমনকি মিডল ইস্টে তো সবাই ওই কাঁটা চামচের ছুরির ব্যবহার করে খেতে জানে, একেবারে সবাই, অর্থাৎ চা দোকানদার থেকে শুরু করে রাজা মহারাজা, কিন্তু এগুলো শেখানো হয়। তা আমরা দেখলাম যে ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি এক ধরনের জুতা পরছেন, তার জুতার উপরে মোজা একেবারে উলের মোজার মতো মনে হচ্ছে, মোটা মোজা, চক্রা বকরা স্ট্রাইক মোজা এবং প্যান্ট অনেকটা উপরে উঠে আছে। পোশাক আশাকে ডিপ্লোম্যাটদের কি বলবো যে ফর্মালিটিস, এইটা এখন খুব বেশি কোথাও কাজ করে না, কিন্তু তারপরেও একটা পর্যায়ে কাজ করে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে সেই পর্যায়েও কাজ করে না, যেটা আমরা ক্রিস্টেনসেন সাহেবের ব্যাপারে দেখি, তখন আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন যে ক্রিস্টেনসেন সাহেব এগুলো কিছু জানে না? কিন্তু জানে না কি বলতে পারবেন একজন ফরেন সার্ভিস অফিসার সম্পর্কে? আরেকটা হলো যে এগুলোকে তারা পাত্তা দেয় না, অর্থাৎ যে রাষ্ট্রে সে কাজ করছে তার যেসব হতাকর্তাদের তারা বৈঠক করছে, তাদেরকে তারা গুরুত্বপূর্ণ মনে করে না। এটা খেয়াল রাখবেন আপনি। এই যে আমি এখন যে পোশাক পরে এখানে বক্তৃতা দিচ্ছি,
যাচ্ছি, হতে পারে যে আমার উচিত না আর একটু ভালো পোশাক পরা, এটা আপনি বলতে পারেন। কিন্তু একটা জিনিস হলো যে আমি তো এখন একটা সংগ্রামের মধ্যে আছি, সেটা হলো জননেত্রী শেখ হাসিনাকে তার হাতে রাষ্ট্র ক্ষমতা আসুক, সেজন্য আমি কাজ করছি। আমাকে এখন আপনি অনেক বলতে পারেন যোদ্ধা। কাজেই আমার পোশাক আশাক বা প্রতিদিন দাড়ি শেভ করে আপনাদের সামনে আসবো, সেটা অপ্রত্যাশিত নয়। কিন্তু আমি যদি কোনো দেশের রাষ্ট্রদূত হয়ে একই রকম করি, তাহলে কি হবে? হয় আমি আমার কাজকে গুরুত্ব দিই না, অথবা আমি যাদের কাছে কাজটা করছি তাদেরকে আমি মানুষই মনে করি না। ঢাকায় হঠাৎ মার্কিন গোয়েন্দা তৎপরতা বেড়ে গেছে, কি ঘটছে গোপনে? সিআইএ অর্থাৎ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং গোপন গোয়েন্দা তৎপরতার জগতে যে নামটি শুনলেই মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে যায়। ভেবে দেখুন তো, এমন একটি সংস্থার সিনিয়র ডিরেক্টর অফ অপারেশনসের একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি টানা ৩৫ বছর কাজ করেছেন বিশ্বজুড়ে গোপন অপারেশনের মাস্টারমাইন্ড হিসেবে, তিনি হুট করে কোনো রকম আগাম বার্তা ছাড়াই ঢাকায় এসে নামলেন। কোনো অফিসিয়াল ঘোষণা নেই, কোনো দ্বিপাক্ষিক বৈঠকের শিডিউল নেই, চুপচাপ এসে গুলশানের 5 তারকা হোটেলে চেক ইন করলেন। কি ঘটছে ঢাকায়? এটি কি স্রেফ ব্যক্তিগত সফর, নাকি ভারত মহাসাগর ও দক্ষিণ এশীয় ভূ রাজনীতিতে বড় কোনো ঝড়ের পূর্বাভাস? ভারতের প্রখ্যাত সাংবাদিক চন্দন নন্দী উত্তর পূর্ব ভারতের জনপ্রিয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে ঠিক এই বিষয়টি নিয়েই তুলে এনেছেন এক তোলপাড় করা চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সূত্রপাত গতকাল শনিবার 25শে জুলাই, সময় ঠিক সকাল 6:15 ঢাকার গুলশানের বিলাসবহুল 5 তারকা হোটেল দ্য ওয়েস্টিনে এসে পা রাখেন এই ভিআইপি অতিথি। এই অতিথির আগমন কোনো সাধারণ পর্যটকের মতো ছিল না। নর্থ ইস্ট নিউজে সাংবাদিক চন্দন নন্দীর হাতে আসা অফিসিয়াল নথিপত্র এবং তথ্য অনুযায়ী মার্কিন দূতাবাস বা এম্বাসি অব দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও সহায়তায় তার জন্য এই হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাহলে এটি কোনোভাবেই একটি ব্যক্তিগত সফর নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল সফর, কারণ মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনায় তার হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। কে এই রহস্যময় অতিথি? তিনি হচ্ছেন জেরাল্ড পি হ্যামিল্টন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর ডিরেক্টরেট অফ অপারেশনসের সাবেক একজন অত্যন্ত প্রভাবশালী সিনিয়র কর্মকর্তা। রেকর্ড ও নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে হ্যামিল্টন আগামী 31শে জুলাই 2026 পর্যন্ত দ্য ওয়েস্টিন ঢাকাতে অবস্থান করবেন। সময়টা খেয়াল করুন, মার্কিন দূত সার্জিও গোর আগামী 30-31 ঢাকা সফর করছেন। ঠিক এই সময় জেরাল্ড পি হ্যামিল্টন, যুক্তরাষ্ট্রের সিআইএর ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক ঢাকা সফর করছেন কিংবা ঢাকায় অবস্থান করছেন। এখন প্রশ্ন উঠতে পারে, জেরাল্ড পি হ্যামিল্টন কে এবং কেন তার এই ঢাকা সফর রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এত বড় আলোচনার জন্ম দিচ্ছে? তার উত্তর লুকিয়ে আছে হ্যামিল্টনের 35 বছরের দীর্ঘ ও বর্ণাঢ্য সিআইএর ক্যারিয়ারে। সিআইএর ডিরেক্টরেট অফ অপারেশনস, সহজ কথায় এটি হলো এই গোয়েন্দা সংস্থার সেই শাখা যা বিশ্বজুড়ে গোপন তথ্য সংগ্রহ, ক্ল্যান্ডেস্টাইন বা গোপন অপারেশন পরিচালনা এবং অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সম্পদ বা অ্যাসেট রিক্রুট ও ম্যানেজ করার জন্য ঐতিহাসিকভাবে দায়িত্বপ্রাপ্ত থাকে। হ্যামিল্টন ছিলেন এই ডিরেক্টরেটের একদম শীর্ষ পর্যায়ে। পাবলিক ডোমেইনে থাকা তার পেশাগত প্রোফাইল ও জীবন বৃত্তান্ত বিশ্লেষণ করলে দেখা যায় তিনি তার গোয়েন্দা জীবনের একটি বড় অংশ কাটিয়েছেন পৃথিবীর একাধিক সংবেদনশীল অঞ্চলে। ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল, আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং ইউরোপ জুড়ে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ ও গোপন আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে নেতৃত্ব দিয়েছেন। কেবল মাঠ পর্যায়ে নয়, সিআইএ হেডকোয়ার্টার্সেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা। তিনি সংস্থাটির হেডকোয়ার্টার্সে অফিস ডিরেক্টর এবং ডিভিশন চিফের মতো শীর্ষ নেত্রীর স্থানীয় পদেও দায়িত্বরত ছিলেন। আপনাদের জানিয়ে রাখি, সিআইএর সাবেক ডিরেক্টর লিওন ই প্যানেটা যখন দায়িত্বে ছিলেন তখন তিনি হ্যামিল্টনকে সিআইএর এমপ্লয়ি রিসোর্স সেন্টারের প্রথম ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছিলেন। একজন গোয়েন্দা কর্মকর্তার কর্মজীবনের চূড়ান্ত সাফল্য ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সিআইএর সর্বোচ্চ যেসব পদক দেওয়া হয় তা সবই অর্জন করেছেন জেরাল্ড পি হ্যামিল্টন। অবসরের আগে তিনি ভূষিত হয়েছেন ডিস্টিংগুইশড ক্যারিয়ার ইন্টেলিজেন্স মেডেল, ন্যাশনাল ক্ল্যান্ডেস্টাইন সার্ভিস ক্যারিয়ার মেডেল এবং অসাধারণ পারফরমেন্সের জন্য 2টি ঐতিহাসিক ডনোভান অ্যাওয়ার্ডস। অর্থাৎ স্পষ্টতই বোঝা যায় বাংলাদেশে পা রাখা এই ব্যক্তিত্ব সাধারণ কোনো সাবেক আমলা নন, বরং আন্তর্জাতিক গোয়েন্দা কৌশলের একজন জীবন্ত এনসাইক্লোপিডিয়া। দর্শকের মনে এবার যে প্রশ্নটি সবচেয়ে জোরে ধাক্কা দিচ্ছে, তিনি কেন ঢাকায়, তার এজেন্ডাই বা কি? এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় ধোঁয়াশা। জেরাল্ড পি হ্যামিল্টনের এই হাই প্রোফাইল ঢাকা সফর নিয়ে ঢাকার মার্কিন দূতাবাস কিংবা বাংলাদেশ সরকার কি আনুষ্ঠানিকভাবে একটি শব্দও খরচ করেনি। সফরটির উদ্দেশ্য পুরোপুরি গোপন রাখা হয়েছে।
কোনো ধরনের অফিসিয়াল মিটিং বা বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি। তিনি কি বাংলাদেশ সরকারের কোনো সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক পরামর্শ করতে এসেছেন? নিরাপত্তা সহযোগিতার কোনো বিষয় আছে? এটি কি কোনো বেসরকারি সফর, নাকি অন্য কোনো অঘোষিত মিশন বা প্রোগ্রাম? এ বিষয়ে কোনো পক্ষই মুখ খোলেনি। কিন্তু ভূ রাজনীতিতে এমন নীরবতা কখনোই অর্থহীন নয়, বিশেষ করে যখন ওয়াশিংটন ও ঢাকার মধ্যে গত 1 বছর ধরে অত্যন্ত উচ্চ পর্যায়ের রাজনৈতিক, নিরাপত্তা ও আঞ্চলিক ইস্যু নিয়ে একের পর এক আলোচনা চলছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত 1 বছরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শক্তিশালী প্রতিনিধি দল এবং একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশে এসেছেন। তাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ সুশাসন, নিরাপত্তা সহযোগিতা, মানবিক সংকট এবং বিশেষ করে বহুল আলোচিত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সমীকরণ। তবে সাংবাদিক চন্দন নন্দী তার প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করেছেন, হ্যামিল্টনের এই সফরের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো অফিসিয়াল সরকারি উদ্যোগ বা কর্মসূচির সরাসরি সম্পৃক্ত রয়েছে কিনা তার কোনো প্রকাশ্যে থাকা প্রমাণ বা ডকুমেন্ট মেলেনি। তবে একটি বিষয় এখানে স্পষ্ট, যে যুক্তরাষ্ট্র দূতাবাসের তত্ত্বাবধানে তিনি ওয়েস্টিন হোটেলে উঠেছেন। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা এই সফরটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। জেরাল্ড পি হ্যামিল্টন একসময় দক্ষিণ এশিয়ায় সিআইএর বড় বড় অপারেশনের দায়িত্বে ছিলেন, ফলে এই অঞ্চলে তার নেটওয়ার্ক ও অভিজ্ঞতার গভীরতা অপরিসীম। যে সময়ে পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে একের পর এক বড় পরিবর্তন ও টানাপোড়েন চলছে, ঠিক সেই সময়ে সিআইএর এই ক্ল্যান্ডেস্টাইন সার্ভিসের এমন একজন সাবেক মাস্টারমাইন্ডের নিঃশব্দে ঢাকায় আগমন এবং 31শে জুলাই পর্যন্ত অবস্থান স্বাভাবিকভাবেই কূটনৈতিক পর্যবেক্ষক মহলে বহু প্রশ্ন ও গুঞ্জনের জন্ম দিচ্ছে। আপাতত তার ঢাকা সফরের প্রকৃত উদ্দেশ্য ও এজেন্ডা পর্দার আড়ালেই থেকে গেল। তবে এ বিষয়ে নতুন কোনো আপডেট বা বিস্ফোরক তথ্য সামনে এলেই আমরা তা আমাদের চ্যানেলে আপনাদের সামনে নিয়ে আসব। আপাতত এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।